তোমার কি কখনো মনে হয়েছে যে মাস শেষ হওয়ার আগেই তোমার টাকা ফুরিয়ে যাচ্ছে? তোমার বেতন আসে আর কয়েকদিনের জন্য ভালো লাগে, তারপর আসে ইএমআই, ভাড়া, বিদ্যুৎ বিল, পারিবারিক দায়িত্ব, আর মাসের শেষ সপ্তাহে তুমি আবার একই কথা ভাবো। টাকা আসে কিন্তু কেন টিকে থাকে না? যদি এই লাইনটা তোমার মনে প্রতিধ্বনিত হয় তাহলে থামো। সমস্যা তোমার আয়ের নয়, এটা তোমার অনুসরণ করা নিয়ম। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে পড়াশোনা করতে, চাকরি করতে এবং স্থায়ী হতে, কিন্তু কেউ আমাদের শেখায়নি যে টাকা শুধু উপার্জন করা হয় না, এটি নিয়ন্ত্রিত। আমাদের শেখানো হয় খরচের পরে যা অবশিষ্ট তাতে তা সঞ্চয় করতে। অন্যদিকে ধনীরা সঞ্চয়ের পরে যা অবশিষ্ট থাকে তা ব্যয় করে। আমাদের শেখানো হয় নিরাপদ থাকতে এবং ঝুঁকি এড়াতে, কিন্তু ধনীরা কখনো বলেনি যে আসল বৃদ্ধি আমাদের আরামের বাইরে ঘটে। পার্থক্য বেতনে নয়, মানসিকতায়, এবং সেই মানসিকতা বছরের পর বছর ধরে তোমার পুরো জীবনের ফলাফল নির্ধারণ করে। আমি আজ তোমাকে অনুপ্রাণিত করব না। প্রেরণা কয়েকদিনের জন্য উৎসাহ প্রদান করে, তারপর জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আজ আমরা ধনীদের 10টি গোপন নিয়ম নিয়ে আলোচনা করব, যেসব নিয়ম খোলাখুলিভাবে শেখানো হয় না। এই নিয়মগুলি কঠোর, সহজবোধ্য এবং সম্ভবত আপনার বিশ্বাসকে ভেঙে ফেলবে, কিন্তু আপনি যদি সত্যিই আপনার আর্থিক জীবনকে রূপান্তরিত করতে চান তাহলে আপনার সত্য শোনার সাহস থাকতে হবে। আগামী কয়েক মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন যে অর্থ কঠোর পরিশ্রমের চেয়ে মানসিকতার বিষয়। আপনি শিখবেন কেন কিছু লোক একই পরিস্থিতিতেও শীর্ষে ওঠে, আবার অন্যরা বছরের পর বছর ধরে স্থির থাকে। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, তুমি কি একই জীবনযাপন চালিয়ে যেতে চাও যেখানে মাসের শেষটা ভয় নিয়ে আসে, নাকি খেলা বদলে দেয় এমন নিয়মগুলো শিখতে চাও? যদি উত্তরটা শেষেরটা হয় তাহলে শুরু করা যাক। ধনীদের 10টি গোপন নিয়ম। প্রথম পয়েন্ট, কঠোর পরিশ্রম নয়, ব্যবস্থাই একজনকে ধনী করে। তোমার কি সত্য শোনার সাহস আছে? যদি কেবল কঠোর পরিশ্রমী অর্থ উপার্জন করত তাহলে সবচেয়ে ধনী ব্যক্তিরা শ্রমিক হতো। যদি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানো সাফল্যের সূত্র হতো তাহলে রিক্সা চালক এবং ইট ভাটা শ্রমিকরা আজ শিল্পপতি হতো। কিন্তু পৃথিবী সেভাবে কাজ করে না। কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়। এটি ধনীদের প্রথম গোপন নিয়ম। সবচেয়ে কঠোর পরিশ্রমী হবেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হন। প্রতিস্থাপনযোগ্য হবেন না, একমাত্র হন। কল্পনা করুন একটি গাধা সারা দিন বোঝা বহন করছে, কিন্তু সিংহ জঙ্গলের রাজা। কেন? কারণ গাধা কোনো ব্যবস্থা তৈরি করে না, এটি কেবল শ্রম যোগায়। যদি একটি গাধা চলে যায় তবে আরেকটি আসবে, কিন্তু কেউ সিংহের স্থলাভিষিক্ত হতে পারে না। শ্রম এবং মূল্যের মধ্যে এটাই পার্থক্য। একজন দরিদ্র মানুষ তার দক্ষতা বিক্রি করে, সময়ের বিনিময়ে টাকা, আর একজন ধনী ব্যক্তি একটি ব্যবস্থা তৈরি করে, এমন একটি ব্যবস্থা যা তাকে ছাড়াও চলতে পারে। এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য একটি গল্প ভাবুন। দুই বন্ধু ছিল, তাদের গ্রামে জল ছিল না, পাহাড় থেকে জল আনতে হতো। একজন প্রতিদিন কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছিল। সে সকালে ঘুম থেকে উঠে বালতি ভরে পাহাড়ে উঠত, জল আনত এবং বিক্রি করত। লোকেরা খুশি ছিল, সে টাকা রোজগার করছিল, সে সফল বোধ করত। সে আরও কঠোর পরিশ্রম করত, কিন্তু তার শরীর ক্লান্ত হয়ে পড়ছিল। তার উপার্জন তার শক্তির ওপর নির্ভর করত। অন্য বন্ধুটি কয়েক মাসের জন্য অদৃশ্য হয়ে গেল, অলস বলে লোকে তাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু যখন সে ফিরে আসে তখন তার কাছে বালতি ছিল না, তার কাছে একটি প্যারাপ্লেটন ছিল। তার আক্রমণ গ্রামে এক রহস্য তৈরি করেছিল। একটা পাইপলাইন ছিল। সে পাহাড় থেকে গ্রামে একটা সিস্টেম তৈরি করেছিল। এখন পানি নিজে নিজেই প্রবাহিত হচ্ছিল। সে ঘুমাচ্ছিল, তবুও টাকা আসছিল। এখানেই খেলা বদলে গেল। কঠোর পরিশ্রমের ফল হলো সিস্টেম জিতেছে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি প্রতিদিন অফিসে বালতি বহন করছেন, নাকি নিজের পাইপলাইন খনন করছেন? যদি আপনার আয় কেবল আপনার কাজের উপর নির্ভর করে তাহলে আপনি নিরাপদ নন। যেদিন আপনি থামবেন টাকা থেমে যাবে। ধনীরা এমন একটি মডেল তৈরি করে যেখানে তারা একবার কঠোর পরিশ্রম করে এবং বারবার এর জন্য অর্থ প্রদান করে। আজকের বিশ্বের কত কোম্পানি প্রথমে বিনামূল্যে অফার করে, তারপর আপনি আসক্ত হয়ে যান। টেলিকম কোম্পানিগুলি ডেটা সস্তা করে, খাদ্য অ্যাপগুলি ছাড় দেয়। প্রত্যেকেই প্রথমে একটি চাহিদা তৈরি করে। একবার অভ্যাস তৈরি হয়ে গেলে আপনি একজন গ্রাহক থাকেন। এটি আসক্তির ব্যবসায়িক মডেল। ধনীরা কেবল পণ্য বিক্রি করে না, তারা অভ্যাস বিক্রি করে, তারা চাহিদা তৈরি করে। এর অর্থ এই নয় যে আপনার চাকরি ছেড়ে দেওয়া উচিত। পাইপলাইনগুলি রাতারাতি তৈরি হয় না। প্রথমে আপনার কাজ করুন, তবে শেখার মানসিকতা নিয়ে। খুব কম লোকের কাছে থাকা দক্ষতা শিখুন। আপনার ক্ষেত্রে এমন জ্ঞান অর্জন করুন যা আপনাকে আলাদা করে, এবং বিনোদনের জন্য আপনার সন্ধ্যা নষ্ট করবেন না। এটি বিনিয়োগ করুন।
একটা ডিজিটাল পণ্য, সামগ্রী, একটি দক্ষতা, একটি ছোট ব্যবসা তৈরি করুন, এমন কিছু যা আপনার সময় না থাকলেও আয় তৈরি করে। এটি ধনীদের প্রথম নিয়ম। তোমার সময় বিক্রি করো না, একটা সিস্টেম তৈরি করো। নিজেকে এত মূল্যবান করে তোলো যে মানুষ তোমার জায়গা নিতে পারবে না। কঠোর পরিশ্রম করো, কিন্তু শুধু বালতি বহন করার জন্য নয়, পাইপলাইন তৈরি করার জন্য। বন্ধুরা, যদি তুমি এই ভিডিওটি উপভোগ করো এবং এটি থেকে নতুন কিছু শেখো, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। দয়া করে ভিডিওটি প্রচার করো, লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, নিচে একটা মন্তব্য করো, কারণ প্রতিটি মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। দ্বিতীয় পয়েন্ট, ঘড়ি টিকটিক করছে না, তুমিই তো দৌড়াচ্ছ। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি কেউ তোমাকে বলে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কিছু টাকা চুরি হচ্ছে, তাহলে তুমি কি করবে? তুমি তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হবে, তাই না? কিন্তু যদি আমি তোমাকে বলি যে তোমার কাছ থেকে প্রতিদিন আরও মূল্যবান কিছু চুরি হচ্ছে আর তুমি খেয়ালও করো না, তাহলে সেটা তোমার সময়। এটা সেই কালো বাজার যেখানে তুমি প্রতিদিন হারাচ্ছ এবং তুমি তা সম্পর্কেও অবগত নও। গরিবের সবচেয়ে বড় ভ্রান্তি হলো টাকাই সবচেয়ে মূল্যবান জিনিস। এই কারণেই সে ১০০ টাকা বাঁচানোর জন্য ৩ ঘন্টা ব্যয় করে, কিন্তু যখন ৩ ঘন্টা নষ্ট হয় তখন সে ব্যথা অনুভব করে না। কল্পনা করো, তোমার বাইকটি নষ্ট হয়ে যায়, মেকানিক ২০০ টাকা চায়। তুমি ভেবেছিলে এটা অনেক বেশি। তুমি রোদে ২ ঘন্টা কাটিয়ে নিজে মেরামত করার চেষ্টা করেছ, অথবা দূরে কোনো সস্তা দোকানে গিয়ে ৫০ টাকা বাঁচালে। বাড়ি ফিরে তুমি গর্ব করে বলেছিলে, দেখো আমি টাকা বাঁচালাম। কিন্তু সত্য হলো তুমি ৫০ টাকা বাঁচাওনি, তুমি তোমার জীবনের ২ ঘন্টা বিক্রি করে দিয়েছ। তুমি নিজের দাম নির্ধারণ করেছ, প্রতি ঘন্টায় ২৫ টাকা। ধনীরা এভাবে ভাবে না। তারা জানে যে টাকা উদ্ধার করা যায়, কিন্তু সময় কখনো ফিরে আসে না। একে বলা হয় সময়ের সালিশ, সময়ের সাথে লেনদেন। ধনীরা টাকা দিয়ে সময় কেনে, দরিদ্ররা তাদের সময় দিয়ে টাকা আয় করে। ধনীরা লাইনে দাঁড়ায় না, তারা সুবিধা কেনে। তারা দেখাতে চায় বলে বিমানে ভ্রমণ করে, সময় বাঁচাতে চায় বলে নয়। আর যে সময় বাঁচায় সে ভবিষ্যৎ কেনে। এবার একটু গভীরভাবে চিন্তা করো। তোমার বয়স ২৫ বা ৩০ বছর। তুমি মনে করো তোমার ৪০ বা ৪৫ বছর বাকি আছে, কিন্তু তোমার ৮ ঘন্টা ঘুম বাদ দাও, দৈনন্দিন কাজ, যানজট, অসুস্থতা এবং বার্ধক্য বাদ দাও। তোমার স্বপ্নের জন্য তোমার কতটা সময় বাকি আছে? হয়তো ৮ থেকে ১০ বছর। মাত্র ৮ থেকে ১০ বছরের নিট সময়, যেখানে তুমি তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারো। এবং তুমি তা কোথায় ব্যয় করছো? রিল, ওয়েব সিরিজ, অপ্রয়োজনীয় বিতর্ক, অপ্রয়োজনীয় পার্টিতে। ঘড়ির কাঁটা টিকটিক করছে এবং প্রতিটি টিকটিকে সুযোগ কমছে। চাণক্য বলেছিলেন যে সময় যায় না, আমরা যাই। সময় তাদের ধ্বংস করে যারা সময়কে মূল্য দেয় না। তাই আজ থেকেই তোমার ঘন্টার দাম ঠিক করো। যদি তুমি প্রতি মাসে ১ লক্ষ টাকা আয় করো, তাহলে যদি তুমি আয় করতে চাও, তাহলে তোমার ঘন্টার মূল্য ৩০০ থেকে ৪০০ টাকা হওয়া উচিত। এখন ভেবে দেখো, তুমি কি তোমার ঘন্টা ৫০ টাকা মূল্যের কাজ করে কাটাচ্ছ? যদি তাই হয়, তাহলে তুমি একটা ছোট খেলায় আটকে আছো। ছোট ছোট কাজ আউটসোর্স করো। নিজেকে বড় সিদ্ধান্ত, বড় দক্ষতা এবং বড় সুযোগের জন্য মুক্ত করো। একজন শ্রমিক সময় বিক্রি করে, একজন রাজা সময়ের মালিক। ৩ নম্বর বিষয়, যখন হৃদয় সিদ্ধান্ত নেয় তখন তোমার পকেট খালি থাকে। এখন দ্বিতীয় নিয়মটি আরও বিপজ্জনক। ছোটবেলা থেকেই তোমাকে শেখানো হয়েছে ভালো থাকো, সবার সাথে ভালো করো। ভালো করো এবং নদীতে ফেলে দাও, ভালো শোনায়। কিন্তু ব্যবসায়িক জগৎ চলে আবেগের উপর নয়, গণনার উপর। আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তুমি হৃদয় থেকে সিদ্ধান্ত নাও, তুমি করুণা অনুভব করো, তুমি টাকা ধার দাও, তুমি একটা সম্পর্ক দেখতে পাও, তুমি ব্যবসা ছেড়ে দাও। তোমার খারাপ লাগে, তুমি দৃঢ়তা দেখাও না, এবং ধীরে ধীরে তোমার ভালো ভাব তোমার দুর্বলতা হয়ে ওঠে। পৃথিবী মন্দ নয়, পৃথিবী ব্যবহারিক। যারা হিসেব করে না তারা পিছনে পড়ে যায়। এর মানে এই নয় যে তোমার মানবতা ত্যাগ করা উচিত। এর অর্থ হলো ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা উচিত। যদি তুমি একটি দোকান চালাও এবং কোনো বন্ধু তোমার কাছে আসে, তাহলে তাদের সাথে একজন গ্রাহকের মতো আচরণ করো। যদি তুমি ব্যবসায় থাকো, তাহলে সম্পর্ক এবং অর্থের মধ্যে স্পষ্ট সীমানা বজায় রাখো। কারণ যখন অর্থ জড়িত থাকে, তখন আবেগ প্রায়শই ক্ষতির দিকে নিয়ে যায়। অনেক সফল উদ্যোক্তার গল্প কঠিন সিদ্ধান্তে ভরা। বড় প্রতিষ্ঠান পরিচালনার জন্য মাঝে মাঝে কঠিন সিদ্ধান্তের প্রয়োজন হয়। ব্যবসা যুদ্ধ নয়, বরং এটি কৌশলের খেলা। যদি তুমি সব সময় আবেগগতভাবে সিদ্ধান্ত নাও, তাহলে তোমার প্রতিযোগীরা তোমাকে ছাড়িয়ে যাবে। চাণক্য নীতির নীতি সর্বত্র অতিরিক্ত নিষিদ্ধ, যে কোনো কিছুর অতিরিক্ত ধ্বংসাত্মক। অত্যধিক দয়া
অত্যধিক অহংকারের মতোই বিপজ্জনক। ভারসাম্য অপরিহার্য। ভালো হও, কিন্তু বোকামি করো না। সাহায্য করো, কিন্তু শর্তের সাথে। বিশ্বাস করো, কিন্তু আজই তোমার জীবনকে পরীক্ষা করে মূল্যায়ন করো। কারা তোমার শক্তি নিঃশেষ করছে, কারা তোমাকে আবেগগতভাবে ব্ল্যাকমেইল করছে। সীমা নির্ধারণ করতে শিখো, না বলতে শিখো। প্রতিটি সাহায্য প্রয়োজন হয় না, প্রতিটি সম্পর্কই উপকারী নয়। কিন্তু মনে রেখো, স্বার্থপর হওয়া উত্তর নয়। যদি তুমি কেবল তোমার আবেগকে দমন করো কিন্তু তোমার সময় এবং দক্ষতাকে কাজে না লাগাও, তবুও তুমি এগিয়ে যেতে পারবে না। আসল খেলা হলো কৌশল। তোমার আবেগ নিয়ন্ত্রণ করো, তোমার সময় বিনিয়োগ করো এবং একটি ব্যবস্থা গড়ে তোলো। চতুর্থ পয়েন্ট, ধনী দেখানোর দারিদ্র্য। একটি সহজ প্রশ্ন, যদি তোমার বেতন আগামীকাল বন্ধ হয়ে যায়, তাহলে ধার না করে তুমি কত মাস বেঁচে থাকতে পারবে? 1 মাস, 2 মাস, অথবা পরবর্তী ইএমআই পর্যন্ত? ধনী হওয়া এবং ধনী দেখানোর মধ্যে এটাই আসল পার্থক্য। শহরে আপনি হাজার হাজার মানুষ দেখতে পাবেন যাদের দামি গাড়ি, সর্বশেষ ফোন এবং ব্র্যান্ডেড পোশাক আছে। তাদের জীবন বাইরে থেকে দেখতে সুন্দর দেখালেও ভেতরে তারা ব্যাংক ঋণ, ক্রেডিট কার্ড বিল এবং মাসিক কিস্তির ভয় পায়। তাদের সম্পদ নেই, তাদের কেবল দায়বদ্ধতা রয়েছে। এটি আধুনিক ফাঁদ। ব্যাংক আপনাকে ঋণ দেয় না কারণ তারা আপনার মঙ্গল চায়, তারা আপনাকে দীর্ঘ সময়ের জন্য বেঁধে রাখতে চায়। ইএমআই কেবল একটি সুবিধা নয়, এটি একটি চুক্তি যেখানে আপনি আপনার ভবিষ্যতের উপার্জন বন্ধক রাখেন। ক্রেডিট কার্ড আপনাকে এখন কেনার এবং পরে পরিশোধ করার ভ্রম দেয়, কিন্তু সত্য হল আপনি ইতিমধ্যেই আপনার কষ্টার্জিত অর্থ বিক্রি করে দিয়েছেন। ধনীদের একটি মৌলিক নিয়ম আছে, প্রথমে সম্পদ, তারপর বিলাসিতা। সম্পদ হল এমন জিনিস যা আপনার পকেটে টাকা রাখে, যেমন ভাড়া সম্পত্তি, শেয়ার, ব্যবসা এবং বিনিয়োগ। দায় হল এমন জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, দামি গাড়ি, বড় বাড়ি, দামি গ্যাজেট, শো অফ ইত্যাদি। খরচ, যখন ধনীরা অর্থ উপার্জন করে, তারা প্রথমে এমন কিছু কেনে যা ভবিষ্যতে আরও অর্থ উপার্জন করবে, এবং যখন তারা তাদের সম্পদ থেকে একটি স্থিতিশীল নগদ প্রবাহ প্রতিষ্ঠা করে, তখন তারা বিলাসিতায় লিপ্ত হয়। কিন্তু সাধারণ মানুষ কি করে? বোনাস, একটি নতুন ফোন, প্রথম বেতন বৃদ্ধি, একটি নতুন গাড়ি। এর অর্থ প্রথমে বোঝা, তারপর আশা যে তারা একদিন সঞ্চয় করবে। ভারতে বিবাহ হল লোক দেখানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় দৈনিক কাজে ব্যয় করে। প্রশংসার জন্য তারা প্রচুর খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আত্মীয় স্বজনদের বলার জন্য, বাহ কি চমৎকার আয়োজন। কিন্তু পরের দিন সেই একই লোকেরা তাদের জীবন নিয়ে ব্যস্ত থাকে এবং আপনাকে বছরের পর বছর ধরে ঋণ পরিশোধ করতে হয়। এটি ঐতিহ্য নয়, এটি আর্থিক আত্মহত্যা। ধনী ব্যক্তিরা এই ধরনের অনুষ্ঠানে নেটওয়ার্ক তৈরি করে এবং সুযোগ খোঁজে। গরিবরা সেখানে তাদের উপার্জন পুড়িয়ে দেয়। চাণক্য ঋণকে পাপ বলেছিলেন, কারণ ঋণ কেবল টাকাই খায় না, বরং আপনার স্বাধীনতাও খায়। তাই একটি নিয়ম তৈরি করুন, ইএমআইতে কখনো বিলাসিতা কিনবেন না। যদি আপনার কাছে নগদ অর্থের কয়েক গুণ দাম না থাকে, তাহলে আপনি তা বহন করতে পারবেন না। সরল জীবনযাপন করে অর্থ উপার্জন করুন। বিশ্বকে প্রভাবিত করার জন্য খরচ করো না। যেদিন তোমার ব্যাংক ব্যালেন্স শক্তিশালী হবে, সেদিন তোমার নীরবতাও শক্তিতে পরিণত হবে। 5 নম্বর পয়েন্ট, সুখের মায়া ভবিষ্যতের ধ্বংস। এখন চতুর্থ নিয়ম, এবং এটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি সরাসরি তোমার শক্তি, তোমার মনোযোগ এবং তোমার উচ্চাকাঙ্ক্ষাকে আক্রমণ করে। একজন তরুণ ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ। যদি তারা এতে মনোনিবেশ করে, তাহলে তারা যে কোনো কিছু তৈরি করতে পারে। কিন্তু কিভাবে তাদের থামানো যাবে? তাদের শৃঙ্খলিত করা যেতে পারে। তোমার শক্তিকে তোমার আকাঙ্ক্ষার সাথে নয়, বরং আকাঙ্ক্ষার সাথে আবদ্ধ করো। বিক্ষেপ আজকের বিশ্বের সবচেয়ে বড় শিল্প। সোশ্যাল মিডিয়া, অভুরন্ত বিনোদন, ক্রমাগত উদ্দীপক কন্টেন্ট, সবকিছুই তোমাকে ব্যস্ত রাখার জন্য, উৎপাদনশীল নয়। যখন তুমি প্রচেষ্টা ছাড়াই ডোপামিন পাও, লাইক, নোটিফিকেশন, ছোট ভিডিও, তখন মস্তিষ্ক প্রকৃত কঠোর পরিশ্রম এড়িয়ে চলতে শুরু করে। আর যে ব্যক্তি সংগ্রাম ছাড়াই আনন্দ পায়, সে কেন সংগ্রাম করবে? ধনী ব্যক্তিরা একটা জিনিস বোঝে, শক্তি সীমিত। যদি তা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে ফলাফলও ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই কারণেই তারা তাদের শক্তি নিয়ন্ত্রণ করে। তারা তাদের লক্ষ্যকে অগ্রাধিকার দেয়। তারা জানে যে প্রতিটি না তাদের জন্য বড় হ্যাঁর মূল্য দেয় না। এটি আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যায়। ইতিহাস জুড়ে অনেক সফল ব্যক্তি তাদের সবচেয়ে বড় শক্তি হিসাবে তাদের মনোযোগ এবং শৃঙ্খলাকে উল্লেখ করেছেন। তারা তাদের আকাঙ্ক্ষাকে তাদের ওপর চাপিয়ে দিতে দেননি, বরং সেই শক্তিকে তাদের লক্ষ্যের দিকে নিয়ে গেছেন।
এটি কেবল সম্পর্ক বা আকর্ষণ সম্পর্কে নয়, এটি বিভ্রান্তি বনাম দিক নির্দেশনা সম্পর্কে। যদি আপনি আপনার যৌবনকে প্রভাবিত করার, প্রদর্শন করার বা ক্ষণস্থায়ী আনন্দের সন্ধানে নষ্ট করেন, তাহলে ৩০ বছর বয়সে আপনার অনুশোচনা হবে। কিন্তু যদি আপনি আপনার ২০-এর দশকে নিজের ওপর মনোযোগ দেন, যদি তুমি দক্ষতা, ফিটনেস, নেটওয়ার্ক এবং অর্থবিকাশ করো, তাহলে ৩০ বছর বয়সে তোমার কাছে বিকল্প থাকবে। চাণক্য সতর্ক করেছিলেন যে যদি কোনো শাসক তার ইন্দ্রিয়ের দাস হয়ে যায়, তাহলে তার রাজ্য দুর্বল হয়ে পড়ে। একই নিয়ম তোমার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। পরবর্তী ৯০ দিন নিজেকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করো। সীমিত বিনোদন, সীমিত বিক্ষেপ, আরও মনোযোগ। যখনই তোমার মন ঘুরে বেড়াবে, তখন সেই শক্তি কাজে, জিমে, শেখার বা নির্মাণের কাজে নিয়ন্ত্রণ করো। তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটা আলাদা আগুন আছে। একই আগুন সাম্রাজ্য গড়ে তোলে। ৬ নম্বর পয়েন্ট, তোমার সাথে যে ব্যক্তি বসে সে তোমার স্তর নির্ধারণ করে। আসুন একটি ছোট্ট পরীক্ষা করি। তোমার ফোনের কল হিস্ট্রি খুলে দেখো যে তুমি যে ৫ জনের সাথে সবচেয়ে বেশি কথা বলো, তাদের জীবন কেমন। তারা কি এগিয়ে যাচ্ছে, শিখছে, বিনিয়োগ করছে? তারা কি বড় স্বপ্ন দেখছে, নাকি তারা কেবল অভিযোগ, পরচর্চা এবং সময় কাটানোর মধ্যেই ব্যস্ত? এটা রুডো শোনাতে পারে, কিন্তু এটাই সত্য। আপনার কোম্পানি আপনার দিক নির্ধারণ করে। এটা প্রেরণাদায়ক নয়, এটা আচরণগত মনোবিজ্ঞান। একজন ব্যক্তি তার পরিবেশের গড়পড়তা হয়ে ওঠে। যদি আপনার চারপাশের মানুষরা প্রতিদিন মদ্যপান, জুয়া, বড়চর্চা এবং অভিযোগে ডুবে থাকে, তাহলে আপনি যতই শক্তিশালী হন না কেন, এই ধরনগুলি ধীরে ধীরে আপনার মধ্যে গেঁথে যাবে। আর যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা বই, বিনিয়োগ এবং ব্যবসায়িক ধারণা নিয়ে কথা বলে, তাহলে আপনার মনও একই স্তরে ভাগতে শুরু করবে। পরিবেশ চিন্তাভাবনাকে গঠন করে এবং চিন্তাভাবনা ভাগ্যকে গঠন করে। আপনি কি কখনো এক বালতি কাঁকড়া দেখেছেন? যদি একটি কাঁকড়া বেরিয়ে আসার চেষ্টা করে, অন্যরা তাকে উপরে ঠেলে দেয় না, তারা তার পা ধরে টেনে নামিয়ে দেয়। একে বলা হয় ক্যাব মানসিকতা। অনেকেরই একই মানসিকতা থাকে। যখন আপনি বড় কিছু করার কথা বলেন, তখন তারা বলেন, ওহ ছেড়ে দিন, এটি আপনার ক্ষমতার বাইরে, এত রিস্ক নেবেন। আরামে জীবনযাপন করো। এটা উপদেশের মতো শোনাচ্ছে, কিন্তু আসলে এটা তাদের ভয়ের কণ্ঠস্বর। তারা চায় না যে তুমি তাদের ছাড়িয়ে যাও, কারণ তখন তারা তাদের নিজস্ব জায়গা দেখতে পাবে। চাণক্য স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন, একজন দুষ্ট বা বোকা বন্ধু থেকে সাবধান, কারণ সে তোমাকে যেখানে আছে সেখানেই আটকে রাখবে। এর অর্থ এই নয় যে তোমার অহংকারী হওয়া বা সবাইকে ত্যাগ করো। এর অর্থ হলো তোমার সঙ্গ কৌশলগতভাবে বেছে নেওয়া উচিত। যদি তুমি কোটিপতি হতে চাও, তাহলে কোটিপতিদের মধ্যে বসো। যদি তুমি তাদের সামনে বসতে না পারো, তাহলে তাদের বই পড়ো, তাদের সাক্ষাৎকার শোনো, তাদের চিন্তাভাবনায় ডুবে থাকো। ডিজিটাল যুগে সঙ্গ কেবল শারীরিক নয়, মানসিকও বটে। কখনো কখনো একাকিত্ব প্রয়োজন। সিংহ দল বেঁধে চলে না, সে একা শিকার করতে শেখে। যদি তোমার বর্তমান সঙ্গ তোমাকে টেনে টেনে নিয়ে যায়, তাহলে ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নাও। যারা তোমাকে চ্যালেঞ্জ করে, অনুপ্রাণিত করে এবং তোমাকে এগিয়ে নিয়ে যায়, তাদের সাথে সময় কাটাও। কারণ সঙ্গ কেবল তোমার অভ্যাস পরিবর্তন করে না, এটি তোমার উচ্চাকাঙ্ক্ষার সীমা নির্ধারণ করে। ৭ নম্বর পয়েন্ট, বিজয়কে অসম্পূর্ণ ঘোষণা করো না। কেন তোমার পরিকল্পনা বারবার ব্যর্থ হয়? তুমি হয়তো লক্ষ্য করেছ, যখনই তোমার মাথায় নতুন কোনো আইডিয়া আসে, তখনই তুমি প্রথমেই সেটা কারো সাথে শেয়ার করতে চাও। ভাই, আমি জিমে যোগ দিতে যাচ্ছি, আমি একটা নতুন ব্যবসা শুরু করছি। অন্যজন তোমার প্রশংসা করে, তুমি ভালো বোধ করো, তোমার বুক গর্বে ফুলে ওঠে। কিন্তু কয়েকদিন পর পরিকল্পনাটি বাস্তবায়িতও হয় না। এর পেছনে মনোবিজ্ঞান আছে। যখন তুমি তোমার লক্ষ্য নিয়ে কথা বলো, তখন তোমার মস্তিষ্ক ইতিমধ্যেই সাফল্যের অনুভূতি পায়, সামান্য তৃপ্তির অনুভূতি। ক্ষুধা কমে যায়। তুমি মনে করো তুমি অর্ধেক কাজ করে ফেলেছ, কিন্তু বাস্তবে তুমি এখনও শুরু করনি। এটা হলো ডোপামিন লিক, ফলাফলের আগে আনন্দ। ধনী ব্যক্তিরা ভিন্ন খেলা খেলে। তারা কম কথা বলে এবং বেশি করে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত লুকিয়ে রাখে, কারণ কথা সস্তা, ফলাফল ব্যয়বহুল। আর আরেকটি সত্য আছে, সবাই তোমার সাফল্যে খুশি হয় না। মানুষের স্বভাব এমন যে মানুষ তোমাকে ভালো করতে দেখতে পারে, কিন্তু তুমি তাদের ছাপিয়ে যেতে পারো। এটি তাদের লুকিয়ে রাখতে পারে। যখন তুমি প্রতিটি পরিকল্পনা প্রকাশ্যে আনো, তখন তুমি অনিচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় মতামত, সমালোচনা এবং নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাও। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন, মনসা চিন্তাতাম কার্যম বাচা না প্রকাশয়েত। আপনার মন যাই হোক না কেন, তা মুখে প্রকাশ করবেন না। এটি একটি মন্ত্রের মতো সুরক্ষিত রাখুন এবং নীরবে সম্পন্ন করুন। এটি কৌশল, প্রতারণা বা শৃঙ্খলা নয়, ভয়ও নয়। আজই একটি পরীক্ষা শুরু করুন, অপারেশন সাইলেন্স।
আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো ব্যবসায় কাজ করছেন বা কোনো বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, তবে বিশ্বের কাছে এটি জাহির করবেন না। মানুষকে বিভ্রান্ত থাকতে দিন। তারা আপনাকে সাধারণ মনে করবে এবং ফলাফল এলে তারা নিজেরাই কথা বলবে। হঠাৎ সাফল্যের প্রভাব শব্দের চেয়ে অনেক বেশি অনুরণিত হয়। ৮ নম্বর পয়েন্ট, আয়ের প্রবাহমান উৎস একটি নদী নয়, বরং খালের নেটওয়ার্ক। এক মুহূর্ত চোখ বন্ধ করুন এবং নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, যদি আপনি আগামীকাল সকালে আপনার চাকরি হারান, তাহলে কি আপনার পুরো আয় বন্ধ হয়ে যাবে, নাকি কেবল একটি দরজা বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটি আপনার আর্থিক সত্য প্রকাশ করে। বেশিরভাগ মানুষ এই প্রশ্নটিকে ভয় পায়, কারণ তারা উত্তরটি জানে। তাদের পুরো জীবন একটি পাইপের ওপর নির্ভর করে, একটি বেতন, এবং যদি একটি পাইপ আটকে যায় তবে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ নিরাপত্তাকে স্থিতিশীলতার সাথে গুলিয়ে ফেলে। সে মনে করে একটি নির্দিষ্ট মাসিক বেতন তার সবচেয়ে বড় শক্তি, কিন্তু সত্য হলো এটি শক্তি নয়, এটি নির্ভরতা। পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, অটোমেশন, মন্দা, স্বাস্থ্যগত জরুরি অবস্থা, এই যে কোনো একটি কারণ সেই নিরাপদ পাইপটি ভেঙে ফেলতে পারে। এবং যখন একটি পুরো পরিবার একটি পাইপ থেকে জল সংগ্রহ করে, তখন এমনকি একটি ফুটো সংকটে পরিণত হয়। ধনী ব্যক্তির চিন্তাভাবনা ভিন্ন। সে একটি নদীর উপর নির্ভর করে না, সে খালের নেটওয়ার্ক তৈরি করে। তার জন্য বেতন কেবল শুরু, শেষ নয়। তার সক্রিয় আয় এবং নিষ্ক্রিয় আয় উভয়ই রয়েছে। সে বোঝে যে প্রকৃত নিরাপত্তা বৈচিত্র্যের মধ্যে নিহিত। বেতন ঠিক আছে, পার্শ্ব আয় ভালো, বিনিয়োগ আরও ভালো। লভ্যাংশ, ভাড়া, ডিজিটাল পণ্য, রয়্যালটি, ছোট ব্যবসা, এই সব মিলিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি হয় যেখানে একটি উৎস বন্ধ হয়ে গেলেও অন্যগুলো প্রবাহিত হতে থাকে। সমস্যাটি হলো চাকরি থাকা নয়, সমস্যাটি হলো আপনি কেবল কাজ করছেন। একটি আয় আপনাকে টিকিয়ে রাখে, কিন্তু একাধিক আয় আপনাকে স্বাধীন করে তোলে। যখন আপনার কাছে বিকল্প থাকে, তখন আপনি ভয়ে সিদ্ধান্ত নেন না। আপনি আপনার চাকরি হারানোর ভয়ে বাস করেন না। আপনি আলোচনায়ও শক্তিশালী হন, কারণ আপনার পিঠ দেয়ালে নেই। আজকাল সুযোগের কোনো অভাব নেই। ইন্টারনেট খেলার ক্ষেত্রকে সমান করে দিয়েছে। আপনি আপনার দক্ষতা শেখাতে পারেন, ডিজিটাল কোর্স তৈরি করতে পারেন, ফ্রিল্যান্স করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন এবং বিনিয়োগ শুরু করতে পারেন। কিন্তু পার্থক্য সুযোগের প্রাপ্যতার মধ্যে নয়, পার্থক্যটি আপনার অগ্রাধিকারের মধ্যে। আপনি যদি কাজের পরে টিভি দেখে এবং রিল দেখে আপনার সময় ব্যয় করেন, তাহলে আপনি আপনার সম্ভাব্য আয় বিনোদনের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। চাণক্য নীতির মৌলিক নীতি শেখায় যে একটি শক্তিশালী রাষ্ট্রকে শক্তিশালী রাখতে আপনার আয়ের উৎসগুলিকে বৈচিত্র্যময় করুন। যদি একটি রাজ্য খরার সম্মুখীন হয়, তাহলে অন্যটির যত্ন নিন। তোমার জীবনও একটা ছোট অবস্থা। যদি তোমার পুরো অর্থনীতি মাসিক বেতন নামক একটিমাত্র অবস্থার উপর নির্ভর করে, তাহলে তুমি ঝুঁকির মধ্যে আছো। আজই একটা সিদ্ধান্ত নাও। প্রতি বছর তুমি অন্তত একটি নতুন আয়ের উৎস যোগ করবে। এটা ছোট হতে পারে, শুরুতে পরিমাণটা হয়তো সামান্য, কিন্তু অভ্যাসটা বড় হতে হবে। যখন তুমি আয় তৈরির মানসিকতা গড়ে তুলবে, তখন তোমার মন সুযোগ খুঁজতে শুরু করবে। মনে রেখো, ঝড়ে একটা গাছ ভেঙে পড়তে পারে, কিন্তু একটা বন টিকে থাকে। ধনীরা একটা বন তৈরি করে, দরিদ্ররা একটা গাছের উপর নির্ভর করে। ৯ নম্বর পয়েন্ট, অপমানকে জ্বালানিতে পরিণত করো। এখন অষ্টম নিয়ম, এবং এটি আবেগগত কিন্তু কৌশলগত। তোমার জীবনের কোনো এক সময়ে কেউ হয়তো তোমাকে অবমূল্যায়ন করেছে। কেউ হয়তো বলেছে তুমি এটা করতে পারো না। কেউ হয়তো তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছে। সেই মুহূর্তের কামড় এখনও তোমার ভেতরে গভীরভাবে রয়ে গেছে। প্রশ্ন হলো, সেই যন্ত্রণা দিয়ে তুমি কি করবে? পৃথিবী বলে ভুলে যাও, ক্ষমা করো। ক্ষমা খারাপ নয়, কিন্তু ভুলে যাওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়, কারণ ব্যথাই শক্তি, অপমানই জ্বালানি। পার্থক্য হলো তুমি কি এটা পুড়িয়ে ছাই করে দাও, নাকি ইন্ধন যোগাও এবং গতি তৈরি করো। রাগের মুখে প্রতিক্রিয়া দেখানো সহজ, সোশ্যাল মিডিয়ায় লড়াই করা সহজ, অন্য ব্যক্তির সাথে তর্ক করা সহজ, কিন্তু প্রকৃত প্রতিশোধ শব্দের মাধ্যমে নয়, ফলাফলের মাধ্যমে অর্জিত হয়। যখন তুমি সকালে উঠতে চাইবে না, তখন সেই মুহূর্তটি মনে রেখো যেটি তোমাকে অবমূল্যায়ন করা হয়েছিল। যখন তুমি অলস বোধ করো, তখন সেই মুখটি মনে রেখো যে তোমার সম্ভাবনা নিয়ে হেসেছিল। কিন্তু মনে রেখো, এই রাগ প্রকাশ করা উচিত নয়, এটি ভিতরে জ্বলে ওঠা উচিত এবং প্রবাহিত হওয়া উচিত। চাণক্য তার অপমানকে ধ্বংস নয়, কৌশলে রূপান্তরিত করেছিলেন। তিনি তাড়াহুড়ো করে আক্রমণ করেননি, তিনি পরিকল্পনা করেছিলেন, প্রস্তুত ছিলেন এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। এটাই শিক্ষা। প্রতিশোধ আবেগের মাধ্যমে নয়, বরং ফলাফলের মাধ্যমে অর্জিত হয়।
সাফল্য হল সবচেয়ে শান্ত এবং কার্যকর উত্তর। কল্পনা করুন যে কয়েক বছর পরে নিজেকে শক্তিশালী অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর্থিকভাবে স্বাধীন, আত্মবিশ্বাসী, স্থিতিশীল। যারা একসময় তোমাকে হালকাভাবে নিয়েছিল তারাই এখন তোমার অর্জন নিয়ে আলোচনা করছে। তোমাকে কিচ্ছু বলার দরকার হবে না। তোমার কাজ, তোমার অর্জন, তোমার স্থিতিশীলতাই উত্তর হবে। কিন্তু একটা সতর্কীকরণও আছে। প্রতিশোধকে বিষে পরিণত হতে দিও না। একে দিক নির্দেশনা দাও, একে লক্ষ্যে পরিণত করো। কারণ রাগ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তার রকেটের জ্বালানি, আর যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে তা এমন একটি বোমা যা প্রথমে তোমাকে উড়িয়ে দেবে। আজই শপথ নাও, তুমি তোমার অপমান মনে রাখবে, কিন্তু এতে ভেঙে পড়বে না। তুমিই তা হয়ে উঠবে, তোমার ভবিষ্যৎ। প্রজন্মের পর প্রজন্ম ধরে দারিদ্র্যকে ইতিহাস হিসাবে তুলে ধরার অঙ্গীকার। দারিদ্র্যকে উত্তরাধিকার হিসেবে নয়, গল্প হিসেবে রেখে যাওয়ার অঙ্গীকার। 10 নম্বর পয়েন্ট, সম্পদের চক্র। টাকা জমা হয় না, প্রবাহিত হয়। এবার আরেকটি মিথ ভাড়া যাক। অনেকেই মনে করেন যে বেশি টাকা উপার্জন করলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষী, কেউ কেবল বেশি টাকা উপার্জন করে ধনী হয় না। সম্পদ উপার্জন করে আসে না, বরং তা পরিচালনা করে আসে। অর্থ উপার্জন হল প্রথম ধাপ। বৃদ্ধি করাই আসল খেলা। দরিদ্রদের ধরন সহজ, তারা উপার্জন করে, ব্যয় করে এবং তারপর পরবর্তী মাসের জন্য অপেক্ষা করে। মধ্যবিত্তরা একটু বেশি বিচক্ষণ হয়ে ওঠে। তারা যা উপার্জন করে তা সঞ্চয় করে এবং ব্যাংকে জমা করে। কিন্তু মুদ্রাস্ফীতি ধীরে ধীরে সেই সঞ্চয়ের শক্তিকে গ্রাস করে এবং ধনীরা অর্থ উপার্জন করে, তারপর তারা তা বিনিয়োগ করে। তাদের অর্থ তাদের জন্য কাজ করে। সময়ের সাথে সাথে এটি বৃদ্ধি পায়। এটি সম্পদের চক্র। যদি আপনার অর্থ কেবল একটি ব্যাংক অ্যাকাউন্টে থাকে তবে এটি ঘুমন্ত অর্থ নিরাপত্তা প্রদান করতে পারে, কিন্তু স্বাধীনতা নয়। বিনিয়োগকৃত অর্থ জাগ্রত হয়, বৃদ্ধি পায় এবং নতুন সুযোগ তৈরি করে। ধনীরা প্রতিটি টাকাকে কর্মচারী হিসেবে দেখে। আপনার কাজ অর্থ উপার্জন করা। দরিদ্র এবং মধ্যবিত্তরা প্রতিটি টাকাকে অতিথি হিসেবে দেখে। এটি এসেছে, এটি ব্যয় করা হবে। চাণক্য তার অর্থশাস্ত্রেও এই নীতিটি তুলে ধরেছেন। একটি রাষ্ট্রের কোষাগার বন্ধ ভল্টে পচানোর জন্য নয়, এটি বাণিজ্য, সম্প্রসারণ এবং উন্নয়নে বিনিয়োগ করা হয়, যাতে এটি আরও বৃদ্ধি পায়। স্থবির সম্পদ শক্তি প্রদান করে না, গতিশীল সম্পদ করে। এই কারণেই সাম্রাজ্যগুলি সঞ্চয়ের মাধ্যমে নয়, সম্প্রসারণের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে। চক্রবৃদ্ধি কী এবং সূচক তহবিল কী তা আপনাকে শিখতে হবে। ব্যবসায়িক ইকুইটি কী, নগদ প্রবাহ সম্পদ কী, এই কথাগুলো হয়তো অপ্রতিরোধ্য শোনাতে পারে, কিন্তু আসলে এগুলো গণিত, জাদু নয়। চক্রবৃদ্ধির ফলে অল্প পরিমাণও সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে পারে। আপনি 1000 টাকা দিয়ে শুরু করতে পারেন। পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, অভ্যেস গুরুত্বপূর্ণ। যদি আপনি বিনিয়োগের খেলা না শিখেন তাহলে আপনি আজীবন উপার্জনকারী থাকবেন, গুণক নয়। কঠোর পরিশ্রম থেকে উপার্জন আসে, কিন্তু সম্পদ আসে গণনা থেকে। এবং এই শেষ নিয়মটি ধনীদের 10টি গোপন নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ উপার্জন করুন, এটিকে প্রবাহিত হতে দিন, এটিকে বৃদ্ধি পেতে দিন, কারণ অর্থ একটি নদীর মতো। যদি এটি প্রবাহিত হয় তবে এটি জীবন দেয়, যদি এটি থেমে যায় তবে এটি পচতে শুরু করে। যদি আপনি এই ভিডিওতে থাকা জিনিসগুলিকে একটু কঠোর বা অস্বস্তিকর মনে করেন তাহলে বুঝতে হবে যে এটি পরিবর্তনের শুরু। সত্য সবসময় আরামদায়ক হয় না, কিন্তু এটিই আপনাকে গড় জীবন থেকে অসাধারণ পথে নিয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি একই পুরনো নিয়ম অনুসারে আপনার জীবনযাপন করবেন, নাকি আপনি ধনীদের এই গোপন নিয়মগুলিকে আপনার চিন্তাভাবনায় অন্তর্ভুক্ত করবেন? যদি আপনি সত্যিই আপনার মানসিকতা পরিবর্তন করতে চান, অর্থ উপার্জন এবং বৃদ্ধি শিখতে চান এবং আজকের বিশ্বে চাণক্যের কৌশল প্রয়োগ করতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন।